সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমরা ওই দিন নেত্রী মৃত্যু সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা আমাদের মতবিনিময় সভাটা আমরা পোস্টপন করেছি, কারণ কোনো প্রোগ্রাম কোনো অনুষ্ঠানে ওনার মৃত্যু সংবাদ পাওয়ার পরে আমরা ওটা চালিয়ে যাব, আমাদের বিবেক সেদিন ওই কথাটা বলে নাই। যার জন্য আমরা পুরা জাতি শোকাহত এবং 7 দিনের যে আমরা শোক পালন করছি, যার কারণে আজকের এই 7 তারিখে আমাদের এই প্রোগ্রামটা আবার আমরা পূর্ণ আবার শিডিউল তৈরি করেছি। তো আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতে আমরা চাচ্ছি এই নেত্রীকে, এই দেশনেত্রী এবং যিনি 3 বারে এদেশের মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন, আমরা তার শোক সন্তুষ্ট পরিবারের জন্য, তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি তারা ধৈর্য ধারণ করতে পারে। পাশাপাশি আমাদের অনুষ্ঠান শুরুতেই আমরা আজকে ওনার জন্য দোয়া করব, পাশাপাশি আমরা দাঁড়িয়ে সবাই ওনার সম্মানার্থে আমরা 1 মিনিটের জন্য একটু নীরবতা পালন করি। আমরা সবাই দাঁড়িয়ে একটু সম্মান প্রদর্শন করি। বিশ্বজাহানের কাছে আল্লাহ তার মাগফিরাত কামনা করছে। আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ তার যে ভালো কাজগুলো আল্লাহ পৃথিবীতে হয়েছে, তার বিনিময়ে তাকে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের এই জাতিকে ধৈর্য ধরবার তৌফিক দাও। আল্লাহ এই জাতিকে যিনি যে ঐক্যবদ্ধ যে ডাক দিয়েছেন, ঐক্যবদ্ধভাবে এই দেশকে আল্লাহ শাসন করবার তৌফিক ইনায়েত করো। আল্লাহ আমাদের জন্য যা কল্যাণ তা আমাদেরকে দান করুন, যা আমাদের জন্য অকল্যাণ তা থেকে আমাদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ আসমানি জমিনে বলা মুসিবত থেকে আমাদের হেফাজত করুন। আল্লাহ সবাই ঐক্যবদ্ধভাবে জাতিকে পূর্ণ গঠন করার তৌফিক নসিব করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সেক্টরের মঙ্গলের জন্য কেউ কাজ করে না। এই যে ম্যান পাওয়ার সেক্টর নিয়ে, যে ম্যান পাওয়ার সেক্টর এই দেশের জন্য কতখানি কল্যাণকর সেটা বলতে হলে আমার মনে হয় 2-4 ঘন্টা বলে শেষ করা যাবে না। যারা বুঝে তারা এই ব্যাপারে অনেক আমরা দেখেছি যে অনেক প্রবন্ধ, অনেক কথা, অনেক পত্রপত্রিকা আমরা প্রায় দেখি। তারপর আমি সেদিকে যাব না। আমি শুধু বলি যে ম্যান পাওয়ারের এই যে একটা ধ্বংস, এই সেক্টরের ধ্বংসের মূল কারিগর কিন্তু ভাইয়েরা এবং মন্ত্রণালয়, একদম নিঃসন্দেহে বলা যায়। এরা ভাইয়েরা চায় না যে আজকে যারা নতুন সদস্য, যারা বাইরেতে নেতৃত্ব দেয়, তারা চায় না তারা কোনোভাবে মাথা উঁচু করে দাঁড়াক। তারা শুধু চায় এতটুকু যে আমরা নিজেরা কিছু লোকে ব্যবসা করবো। আর মন্ত্রণালয় চায় না। আমার মনে হয় এটাকে যেভাবে তারা কঠিন করে, আমার মনে হয় তারা যে কারো এজেন্ডা বাস্তবায়ন করার কাজে নিয়ে যেত, নাহলে এটাকে আরো স্মুথ করা যেত, আরো সহজ করা যেত। দুনিয়া যেখানে অতি সহজ, সেখানে আমরা কঠিন। একজনকে পাহারা দেওয়ার জন্য একজন, আরেকজনকে পাহারা দেওয়ার জন্য আরেকজন, এইভাবে শুরু করে একটা বাইরে যদি একটা কমা দাঁড়িয়ে বলে সেটাকে আবার উপরে ফাটায়, আবার নিচে ফাটায়। আমি তারপর সংক্ষেপেই বলতেছি কথা। এবারে আসেন আপনার এই যে বাইরাতে যারা প্রথম ইলেকশন হয় 1991 সালে, এই ইলেকশনের মাধ্যমে আপনি খুব খেয়াল করে দেখবেন যারা বাইরার সভাপতি ছিল, সেক্রেটারি ছিল, তারা কিন্তু মাল্টি মিলিয়নার। তারা এই সভাপতি, এই সেক্রেটারিকে পুঁজি করে এবং বাইরার সদস্য, বাইরার যে নেতৃত্ব, সেটাকে পুঁজি করে শুধু তারা নিজেরাই টাওয়ার, নিজেরাই শক্তি, নিজেরাই অর্থ উপার্জন করেছে। কিন্তু সাধারণ সদস্যদের কোনো কল্যাণে তারা আসেনি। শুধু প্রতিবারে যখন একটা ইলেকশন আসে, তাইরে করে একটা ইলেকশন করে পার হয়ে যায়। কখনো নিজেরা আপোষ হয়ে যায়, কখনো কোনো বল এমন ভাবে খেলে, একবার এর হাতে ওই দে, ওর হাতে এই দে, শুধু এইভাবেই চলতে থাকে, ঘুরিয়ে ফিরিয়ে তারা। এখন এবারে যে নির্বাচনটা এসেছে, এটা একটু ব্যতিক্রম। এটা বল ওইভাবে দেওয়ার আর সুযোগ নেই। আমরা মাঝখান দিয়ে আসি, আমরা মাঝখান দিয়ে বলটা যেন আবার আগের মতো এইভাবে না খেলতে পারে, সেই জন্য আমরা যদি আপনাদের যে সমর্থন থাকে, আপনারা যদি আমাদের পাশে থাকেন, এইভাবে আর হতে আমরা দেব না। এখন অনেকে বলে এই যে নির্বাচন আসছে, তারা নানান পদের বুদ্ধি পাকায়।
কিছু কিছু লোকে বলে যে ভাই ওদের তো টাকা আছে, ওদের বিল্ডিং আছে, ওদের অনেক পাওয়ার আছে। এখন আমার প্রশ্ন হলো যে ভাই তাদের টাকা দিয়ে আমার কাজ কি? তাদের বিল্ডিং দিয়ে, তাদের টাওয়ার দিয়ে তো আমার কোনো কাজ নেই। আমার দরকার হলো সৎ নেতৃত্ব, আমার প্রয়োজন হলো মেধাবী লোক, কিন্তু সেটা তো নেই। ওরা বড় এই যে এখন দেখেন উন্নত উন্নত হোটেলে তারা খাওয়ায়, আমাদের সদস্যরা না বুঝে কেন যদি উন্নত এক বেলা খাওয়ার জন্য সেখানে গিয়ে আপনি সামনের জীবনে দেখা যাচ্ছে যে কারো 1000 বেলা আপনি নষ্ট করে ফেলতেছেন। আপনি যদি আপনার ব্যবসা ঠিকভাবে করতে পারেন, আপনি আপনার ক্যারিয়ার গড়বেন, আর এই ক্যারিয়ার গড়লে ছাড়াও আরো 2টি প্যানেল আছে। একটা সম্মিলিত সমন্বয় ফন্ড, যেটা সরাসরি সিন্ডিকেটের যে হোতা ওনার কর্তৃক পরিচালিত হচ্ছে। আরেকটা প্যানেল গণতান্ত্রিক জোট, সেটাও আপনার সিন্ডিকেট কর্তৃক পরিচালিত হচ্ছে। ওরা 2টা দলই একসাথে হয় নির্বাচন বন্ধ করে দিত। এই জন্য আমাদের সিন্ডিকেট বিরোধী একটা সম্পূর্ণ টপ টু বটম, উপর থেকে নিচ পর্যন্ত পুরা গ্রুপটাই আমাদের সিন্ডিকেট বিহীন একটা গ্রুপ আমরা করেছি। নিষ্কণ্ঠ ভেজাল মুক্ত একটা প্যানেল ইনশাল্লাহ। এই প্যানেলে আলহামদুলিল্লাহ সদস্য এবং আমাদের প্রেসিডেন্ট সহ যারা আছেন কেউ ইনশাল্লাহ সিন্ডিকেটের পক্ষ নাই, সিন্ডিকেটের করার চিন্তা ভাবনা নাই, এত বড় কিছু হওয়ার চিন্তা ভাবনা নাই। আলহামদুলিল্লাহ আমাদের এই প্যানেল আল্লাহ হুকুম যদি থাকে এই প্যানেল নির্বাচিত হয়, ভাইরাতে ইনশাল্লাহ আমরা মাঠ তৈরি করব, ব্যবসা করার পরিবেশ সৃষ্টি করব। ইনশাআল্লাহ স্বেচ্ছায় আমরা আমাদের প্রার্থিতা প্রত্যাহার করবো। এখনো যদি আপনারা 27 জনের মধ্যে কোনো বিন্দুমাত্র লেশ পান, আমি কথা দিলাম যে অন্তত পক্ষে 27 জনের মধ্যে যার বিরুদ্ধে আপনারা বিন্দুমাত্র দুর্নীতি পাবেন, যে অতীতে কোনো সিন্ডিকেটের সাথে জড়িত ছিল, আমরা স্বেচ্ছায় আমাদের প্যানেল প্রত্যাহার করব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন আমরা ব্যতীত আরো 2টা প্যানেল আছে। এই 2টা প্যানেল নিয়ে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে অতীতে 1991 সাল থেকে আজ পর্যন্ত যত সিন্ডিকেট হয়েছে কোনো না পাবে কোনো প্রার্থী জড়িত আছে। তাদের নেতৃত্ব স্থান থেকে ধরে সাধারণ মেম্বার পর্যন্ত প্রত্যেকটা সিন্ডিকেটের সাথে জড়িত, এবং আমরা এও শুনতে পাচ্ছি যে আগামীতে বড় ধরনের সিন্ডিকেট করার পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। তাদের অধিকার পাক, আমরা সকলের অধিকার আদায় করতে চাই। আমাদেরকে এভাবে অধিকার বঞ্চিত করে রেখেছে যারা, তাদের থেকে আমাদেরকে আমরা আশা করব সবাই মিলে একত্রিত হয়ে নতুন একটা প্যানেল আমাদের, যারা অধিকার বঞ্চিত এবং অধিকার বঞ্চিতদের পাশে আমরা আশা করব যারা অধিকার বঞ্চিত আছি তারা পাশে দাঁড়াবেন এবং আমাদের প্যানেলের সকলকে ভোট দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। বলেন, নোয়ালি ভাই বলেন, সবাই তো আজকে আপনাদের এখানে আসার উদ্দেশ্য, আপনারা যে এত সাহসিকতার সাথে একটা প্যানেল তৈরি করতে পারছেন সেই স্বাগতটা জানানোর জন্যই প্রথমে আমি আসছি, কারণ এই দূরদর্শী সাহস ইতিপূর্বে কেউ দেখাইতে পারে নাই। ব্যক্তিত্ব তাদেরকে সামনে রেখে আমরা পিছনে 27 জন লোক এগিয়ে যাচ্ছি, এবং সামনে রয়েছে আমাদের বাইরের সকল মুরব্বীরা, যাদের আর অনেক অনেক মুরব্বীরা রয়েছেন সামনে পিছনে সামনের দিকে। আপনাদেরকে সকলকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ জামিল হোসেন, ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী। আসসালামু আলাইকুম। আমার কথা আমি আপনাদেরকে আজকে একটু কথা বলবো একটা উদ্যোগে দিই। আমাদের একজন খলিফা ছিল, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। হযরত ওমরের একজন বেদিনের কাছ থেকে একটি ঘোড়া কিনেছিলেন, ঘোড়া। তো হযরত ওমর এই ঘোড়ার উপরে চড়ে যাচ্ছেন, তো সামনে যাওয়ার পরে হযরত ঘোড়াটা একটু বেকাতে পড়ে ঘোড়া হাতে লেগনায় ভেঙে গেছে, একটু মাসকাইছে। উনি আবার বেদিনের কাছ থেকে আবার ঘোড়া ফেরত আসছে। তো বলছে যে তোমার ঘোড়া তুমি ফেরত দাও। বেদিন বলে আমি তোমাকে সুস্থ ঘোড়া বিক্রি করেছি, তুমি আমার বাঁকা ঘোড়া দাও, এটা হবে না। তখন বলতেছে তাহলে একজন 40 টাকা হোক। তখন সুরাই বিন হারিস নাম করে একজন বিচারপতিকে দেখা হয়েছে। আমার কথা এখানে আপনারা একটু মন দিয়ে শুনুন। এখন যা বলবো হয়তো কিছুটা পুনরাবৃত্তি হবে। আমি শুধু সংক্ষেপে দিয়ে একটা কথা বলবো। প্রথম হলো প্যানেল 3টা, বাই দিস টাইম আপনারা অবগত হয়েছেন।
আপনারা আমাদের এখানে যারা বসে আছি অবশ্যই আমাদের সে ভালো আপনারা বুঝেন বলেই এই ক্লাসের লোকগুলোকে সমর্থন দেওয়ার জন্য, উৎসাহিত করার জন্য আপনারা এসেছেন। আপনারাই হলো প্রধান নিয়ামক, প্রধান বিচারক এই ভাইরাল কনটেক্সটে। এই জন্য আপনাদের সকলকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং অভিবাদন জানাই। ওই দুটি প্যানেলের আমরা বড় বড়ই ভোট দিয়ে আসছি, অনেকেই চেনা মুখ এবং তাদের কার্যকলাপ আমরা সকলে জানি। দুটি প্যানেলের পিছনে অন্য লোক পরিচালনা করে। ভাইরাকে ভালোবাসি, আমরা কি পেলাম না পেলাম সেটা নিয়ে প্রশ্ন না, আমরা আসছি এখানে সিন্ডিকেটে গিয়েছি। সিন্ডিকেটটা বন্ধ হয়ে গেলে আর সৌদিরা যদি ওপেন করে দেওয়া যায়, মালয়েশিয়া ওপেন করে দেওয়া যায়। এখন শুনতেছি আপনার মালয়েশিয়া থাইল্যান্ড ওপেন হবে, সেখানে নাকি সিন্ডিকেট করার চিন্তা ভাবনা করতেছে। এই সিন্ডিকেটটা পুরো বন্ধ করলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যায়। কার সম্বন্ধে কাউ উল্টো করলে কথা বলার কোনো অর্থই থাকে না। এখানে অনেক লোক অনেক ভালো কাজ করে গেছে, পরবর্তীতে যখন মানুষ বিপদে পড়ে, বিপদ বলে অনেক কিছু করে, সেটা নিয়ে এখানে কার ব্যক্তিগত কথা নিয়ে আলোচনা করা আমি ব্যক্তিগত একমত না। সভাপতি, যুব ঐক্য মহাজোটের আহ্বায়ক, যুব ঐক্য মহাজোট প্যানেলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জনাব তৌহিদ মতি সাহেব, ফজলুল মতিন তৌহিদ সাহেব, আজকের সভায় প্রধান আকর্ষণ অত্র প্যানেলের সম্মানিত সভাপতি পদপ্রার্থী আমার শ্রদ্ধেয় মুরব্বী বড় ভাই এবং অভিজ্ঞ সৎযোগ্য একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী সমাজসেবক জনাব কাজী এম এ কাসেম সাহেব। আজকের সবার বিশেষ আকর্ষণ আমার শ্রদ্ধেয় বড় ভাই, সহকর্মী, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জনাব জামাল হোসেন ভাই। আজকের সভা বিশিষ্ট আলোচক, ট্রামসের সম্মানিত সভাপতি, যুব ঐক্য মহাপরিষদের যুব ঐক্য মহাজোটের অন্যতম উপদেষ্টা এবং অত্র প্যানেলের সহসভাপতি প্রার্থী জনাব ওয়াইদুল আরিফ সাহেব সহ মঞ্চে অনেক অভিজ্ঞ জ্ঞানী এবং আমার চেয়েও অনেক জ্ঞান উপদেশ শিক্ষা দীক্ষায় উচ্চরিত আসনে অধিষ্ঠিত আছেন বাবা চাচা ভাইয়েরা ও আমার প্রিয় শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় সম্মানিত মুরব্বিয়ান ও সহকর্মী ভাইয়েরা ও বোনেরা, আমি গত 26শে নভেম্বর বলেছিলাম 22 বছর পরে ভাইয়েরার মঞ্চে প্রথম বক্তব্য রাখতে এসেছি। প্রায় 1 মাসের বেশি সময় পার হয়ে গেছে সেই বক্তব্য। আমি সেই দিন বলেছিলাম যে গত 22 বছর কেন ভাইয়েরায় নির্বাচন করি নাই, আবার হঠাৎ কেন 22 বছর পরে করতে আসলাম। যখন দেখলাম ভাইরাটাকে নিয়ে সবাই যার যার ব্যবসা বাণিজ্য স্বার্থ হাসিল শুরু করেছেন, যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি তার ব্যবসা এবং নিজের স্বার্থ ছাড়া একজন ব্যক্তিকে ইন্টেরিয়ম গভর্নমেন্ট গ্রেফতার করেছিলেন। এখন উনি জেলে আছেন। আপনারা কি সেটা জানেন? এটা পত্রিকায় পড়েছেন আপনারা যে উনি ইন্টেরিয়ম গভর্নমেন্টকে উৎখাত করার জন্য এসেছেন। তার সাথে আমার কুমিল্লার একজন সন্তান এবং আমার ব্রাহ্মণপাড়া আমার থানায় বাড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব শওকত মাহমুদও এটার সাথে জড়িত থাকার কারণে গ্রেফতার হয়েছেন। এখনো উনি কারাগারে আছেন আমার ব্রাহ্মণপাড়ায়। উনি একজন বিশিষ্ট সাংবাদিক।
আপনারা নিশ্চয়ই জানেন। ওই উৎখাতের যেই আরো 4-5 জন আছে, আমি এটা যেহেতু বাইরের সাথে জড়িত না, আমি আর এটা বলছি না, আর ব্রাহ্মণপাড়াটা বলছি আমার এলাকার সন্তান হিসাবে, আমার সাথে ওনার কোনো বিরোধ নেই, আমি ওনাকে ভালো জানি। কিন্তু ওই উৎখাতের জন্য যে ষড়যন্ত্রের জন্য যে ফান্ডটা দিতে হয়, সেই ফান্ড অর্থটা যোগান দিয়েছিলেন এম.এ. সেলিম এমপি। আমি চ্যালেঞ্জ করে বললাম, যদি না হয় আমার যে কোনো বিচার আমি মেনে নিব। আপনারা বলতে পারেন তাইলে কি হলো? তারপর উনি দেশ থেকে বাইরে চলে যেতে চেয়েছিলেন, ওনাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দিয়েছেন এবং বিভিন্ন সংস্থা এগুলা তদন্ত করতেছেন। ওনাকে কয়েকবার নিয়ে ইন্টারোগেশন করেছেন, আমি নিজে জানি। ওনাকে বলবেন আপনারা, উনি ওই মামলায়ও আসামি। হয়তো কখন কি তথ্য উদ্ঘাটন তদন্ত সম্পূর্ণ হলে হয়তো ওনারও যেতে হতে পারে। তা ওনার নামে তো মামলা আপনারা দেখেছেন, ওই যে সিন্ডিকেট করে টাকা নিয়েছিল দুর্নীতি, 11 সরকার ওনাকে গ্রেফতার করে জেলে দিয়েছিল, সেই মামলাগুলো চলমান। তাই পরবর্তী যে গণতান্ত্রিক সরকার আসবে, এই মামলাগুলা এগুলা চলবে, কারণ এগুলো রুটিন ওয়ার্ক যেই সরকারি আসন। আমি আর বেশি কিছু বলছি না। প্যানেল থেকে অর্থ সচিব হয়েছিল, তখন উনি মুজিবকুট পরে এসেছিল, প্রমাণের জন্য ওনার দেশের চাচাকে ঢাকায় এনেছিল যে আমার পরিবার আওয়ামী লীগ করে, সেই জন্য আওয়ামী লীগের সংসদ সদস্য ওই প্যানেলে ওনাকে অর্থ সচিব করেছেন। এটা কি আপনারা জানেন? জানেন। দ্বিতীয়বার উনি যখন বাইরার যুগ্ম মহাসচিব হন, তখন আবুল বাশার সাহেব প্যানেল হেড, ওই প্যানেল থেকে উনি নির্বাচন করার সময় আবার মুজিবকুট পরে এসে উনি আওয়ামী লীগ প্রমাণ করে উনি সেই প্যানেলতে যুগ্ম মহাসচিব এক হয়েছেন। আর আজকে আমি যখন বিভিন্ন অফিসে যাই, লিফলেট বিতর্ক 2-4টা কথা শুনি, এবং রাজনৈতিক পরিবেশের কারণে বিএনপি জামাত বিভিন্ন সংগঠনের সাথে কথা হয়, এবং আমাদের একটা প্রতিষ্ঠানে পর্যন্ত 3 জন জামাতের কর্মী এসেছিলেন এমডির সাথে দেখা করতে চ্যানেল 1-এ, ওই এলাকার প্রার্থী সহ। তখন ওনারা বলতেছিলেন ওইখানে যে আমাদের একটা প্রার্থী আছে বাইরাতে, বুঝতে পারছে যে আমার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন সাহেব, তারা হয়তো কিছু বললে বুঝবেন। ওনার অফিসেও আসছিলেন, তারা বলে গেছেন ফখরুল আমাদের জামাতের প্রার্থী। আজকে দেখেন আওয়ামী লীগ থেকে উনি জামাত হয়ে গেছে, আগামীকালে কি হবেন সেটা আমি জানি না। তো ওনার চরিত্র হইল এইটা, উনি আমাদের অফিসে এসে ওনার জন্য সুপারিশ করে গেছেন উনি জামাতের প্রার্থী। তাহলে আপনারাই বুঝেন যে এই লোকটা 2বার আওয়ামী লীগের মুজিবকুট করে, 2বারে আওয়ামী লীগের আমলে অর্থ সচিব এবং যুগ্ম মহাসচিব এক হয়েছেন, সেই লোকটা এখন জামাতের প্রার্থী হয়েছে। এই লোকগুলো সিন্ডিকেটই ছিল, 2টা মেডিকেল সেন্টার ছিল, 2টা লাইসেন্স ঢুকিয়েছিল, তাইলে বোঝা গেল ওইটা পুরোপুরি সিন্ডিকেটের প্যানেল। যেহেতু কোরিয়া থেকে শুরু করে 30-35 বছর আগে থেকে এখন পর্যন্ত আসছে, এবং তাদের যারা আশেপাশে নিয়ে সবাইকে নিয়ে প্যানেল তৈরি করেছে, ম্যাক্সিমাম সিন্ডিকেটের লোক। তো আপনারা বলতে পারেন আরেকটা প্যানেল সম্বন্ধে আমি বলি না কেন। এখন আমার দল মনোনয়ন দিয়েছে গফুর ভূঁইয়া সাহেবকে, উনি তো সিন্ডিকেটে ছিলেন না, এই জন্য আমি এটার সম্বন্ধে মন্তব্য করতে পারি না। তারপরও আমি যাদের সাথে আলাপ করি, ভোটাররা আমাদেরকে বলে যে 2টা প্যানেলই নাকি ফুল সিন্ডিকেটের মধ্যে আছে, এবং আপনারা হইলেন সময়ের সাহসী সন্তান, যারা এত বড় সাহস নিয়ে হাজার হাজার কোটি টাকা টাওয়ার, বাড়ি, গাড়ি, যাদের মিলিয়ন টাকা, বিলিয়ন পরিমাণ টাকার বিরুদ্ধে এই ক্ষুদ্র পরিসরে আপনারা সাহসিকতার সঙ্গে একজন সৎ যোগ্য প্যানেল প্রধান নিয়ে, এবং আপনার মধ্যে একজন মহাসচিব প্রার্থী হয়ে পূর্ণ প্যানেলের 27 জনকে এবং সৎ যোগ্য এবং অভিজ্ঞ এবং বিচক্ষণ এবং সিন্ডিকেট মুখবিহীন, সিন্ডিকেটের বিহীন 27 জনকে নিয়ে একটা প্যানেল তৈরি করছেন। এই জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ভোট দিব, যে অফিসে যাই সেখানেই যে সারা পেয়েছি। আমি তো মনে করি যে 80% ভোটার এই সিন্ডিকেট বিরোধী। তো তারা যদি তাদের ইমানি দায়িত্ব পালন করতে পারেন, করেন, দয়া করে
তাইলে আমরা চেষ্টা করব, কাজ করব, কথা দিয়ে দেখে যাচ্ছি যে ভবিষ্যতে বাংলাদেশে কোনো সিন্ডিকেট হতে দিব না এবং স্বল্প ব্যয়ে আমাদের ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, আমাদের বাবা মায়েরা তাদের সন্তানকে স্বল্প টাকায় 1-1.5 লক্ষ টাকার মধ্যে যেন মধ্যপ্রাচ্য সহ মানুষের সহ বিভিন্ন দেশে পাঠাইতে পারে সেই ব্যবস্থা আমরা করব। এবং আগামী দিনে যেই গণতান্ত্রিক সরকার আসবে তাদের সাথে আমরা যোগাযোগ করে, তাদের সাথে আমরা হাত মিলিয়ে, তাদের সাথে আমরা তাদের পরামর্শ নিয়ে, দিক নির্দেশনা নিয়ে, সহযোগিতা নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ উন্মুক্ত করব এবং স্বল্প ব্যয়ে আমরা বাংলাদেশ থেকে আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইদেরকে পাঠাবো এবং কোটি কোটি লোক বেকার সমস্যা দূর হবে। আমাদের রেমিটেন্স এসে এই দেশ স্বয়ংসম্পূর্ণ হবে, সেই ব্যবস্থা আমরা করব।